আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাবিকুন নাহার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। বিবিএস পাস প্রথম বর্ষের শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমাদের বিষয় হচ্ছে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। যে অধ্যায় নিয়ে আমাদের আলোচনা চলছিল সেটি ছিল কর্তৃত্ব ও কর্তৃত্বার্পণ। এই অধ্যায় থেকে অনেকগুলো প্রশ্ন নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। আজকে মূলত আর যে প্রশ্নটা এটাই আমাদের এই অধ্যায় থেকে সর্বশেষ প্রশ্ন হবে। যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কর্তৃত্বার্পণের আদর্শ বা নীতিমালা বা পূর্ব শর্ত, যেটাই আমরা বলি না কেন, আদর্শ, নীতিমালা এবং পূর্ব শর্তগুলো কী কী সেগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। চলো আমরা তাহলে জেনে নিই এই কর্তৃত্বার্পণের আদর্শ বা নীতিমালাগুলো কী। শিক্ষার্থীরা, আমরা জানি যে আমরা নিজে কোনো কাজ করার ক্ষেত্রে ফলাফলটা প্রত্যাশা করাটা যত প্রত্যাশিত হতে পারে, ফলাফলটা যতটুকু আমি প্রত্যাশা করতে পারি, সেক্ষেত্রে কিন্তু কর্তৃত্বার্পণের মাধ্যমে অন্যের কাছ থেকে এই ফলাফলটা আশা করাটা ততটুকু কিন্তু আশাব্যঞ্জক নাও হতে পারে। তো অথচ মানে কর্তৃত্বার্পণের ক্ষেত্রে কোনো রকমের ভুল হলে সেক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠান বিভিন্ন জটিলতার সম্মুখীন হয়। অথচ কোনো প্রতিষ্ঠানে কিন্তু এই কর্তৃত্বার্পণের ছাড়া কোনোভাবেই তাদের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে না। তাহলে যার কারণে দেখা যাচ্ছে যে একটা ঊর্ধ্বস্তম্ভকে অত্যন্ত সতর্কতার সাথে এই কর্তৃত্বার্পণের কিছু নীতিমালা, আদর্শ বা পূর্ব শর্তগুলো মেনে তারপরে তাকে কর্তৃত্বার্পণের সিদ্ধান্তটা নিতে হয়। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা জেনে নেই একজন ঊর্ধ্বস্তনের জন্য প্রয়োজনীয় কী কী আদর্শ বা নীতিমালা বা পূর্ব শর্তগুলো আছে, যেগুলো তাকে অত্যন্ত সতর্কতার সাথে মেনে চললে তখনই কেবলমাত্র কর্তৃত্বার্পণ ফলপ্রসূ এবং কার্যকর করার সুযোগ থাকে। চলো আমরা বোর্ডে দেখে নেই যে আমরা কী কী লিখেছি। প্রথমত আমরা যে নীতিটা লিখেছি সেটা হচ্ছে দায়িত্ব ও ক্ষমতা সংজ্ঞায়িত করো, ডিফাইনিং রেসপন্সিবিলিটি অ্যান্ড অথরিটি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রথম একটি নীতিমালা বা ঊর্ধ্বস্তন তার একটি কর্তৃত্বার্পণ করার ক্ষেত্রে তার একটি পূর্ব শর্ত হলো দায়িত্ব এবং ক্ষমতাকে সঠিকভাবে সংজ্ঞায়িত করা। যেহেতু একজন ঊর্ধ্বস্তন তার অধস্তনের কাছে তার কাজের দায়িত্বটা, তার কর্তৃত্বটা অর্পণ করছে, এই কর্তৃত্ব অর্পণের সাথে সাথে তাকে যে দায়িত্বটা প্রদান করা হচ্ছে এবং দায়িত্বের সাথে যে ক্ষমতা প্রদান করা হচ্ছে সেটার একটি সুস্পষ্ট সংজ্ঞা তাদেরকে উপস্থাপন অবশ্যই করতে হবে, যেটার মাধ্যমে তাদের কাছ থেকে সুষ্ঠু একটি কাজ ঊর্ধ্বস্তন আশা করতে পারে। অবশ্যই ঊর্ধ্বস্তনের কাছে যেমন বিষয়টা সুস্পষ্ট হতে হবে, তেমনি কিন্তু দায়িত্ব এবং ক্ষমতা যাকে প্রদান করা হচ্ছে তাদের কাছেও এই দায়িত্ব এবং ক্ষমতাটাকে সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করাটাও কিন্তু অনেক বেশি জরুরি একটি বিষয়, যেটার মাধ্যমে কর্তৃত্বার্পণটা কার্যকর এবং ফলপ্রসূ হতে পারে। দ্বিতীয় পর্যায়ে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ক্ষমতা ও দায়িত্বের মধ্যে সমতা বিধান, ব্যালেন্সিং বিটুইন অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। ক্ষমতা এবং দায়িত্ব দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কর্তৃত্বার্পণের ক্ষেত্রে আমরা জানি ঊর্ধ্বস্তন থেকে অধস্তনের কাছে কর্তৃত্বটা হস্তান্তরিত হচ্ছে। এক্ষেত্রে কিছু কর্তৃত্বের কিছু অংশ যেহেতু অধস্তনের কাছে চলে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তাদের একটি দায়িত্ব বাড়ছে এবং দায়িত্বের সাথে সাথে যে ক্ষমতা বা দায়িত্বটা সেটার মধ্যে কিন্তু একটি সমতা থাকাটা অত্যন্ত জরুরি একটা বিষয়। কারণ আমরা জানি যে অনেক ক্ষেত্রে ক্ষমতার দায়িত্ব অনুযায়ী যদি ক্ষমতাটা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু স্বেচ্ছাচারিতার বিষয়টা প্রাধান্য পেয়ে যায়। আবার এটাও হতে পারে যে দায়িত্বের তুলনায় যদি ক্ষমতা কম হয় সেক্ষেত্রে কিন্তু আবার দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হতে পারে, যার কারণে যাকে যে দায়িত্ব দেওয়া হবে, একজন হিসাব নিরীক্ষার কাজে যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে তার প্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হিসাব নিকাশের বই তলব বা তল্লাশি করা এবং খোঁজখবর নেওয়ার মতো ক্ষমতাও কিন্তু তাকে দিতে হবে। যার কারণেই বলছে কর্তৃত্বার্পণের ক্ষেত্রে একটি নীতি হচ্ছে ক্ষমতা এবং দায়িত্বের মধ্যে একটি সমতা বজায় রাখা। তৃতীয় পর্যায়ে আমরা আরেকটা যেটা পাচ্ছি যে উদ্দেশ্য ভিত্তিক ক্ষমতা অর্পণ, ডেলিগেটিং পাওয়ার বেসড অন অবজেক্টিভ।
এক্ষেত্রে উদ্দেশ্য ভিত্তিক ক্ষমতা বলতে অধস্তনের উপর যে কর্তৃত্বটা অর্পণ করা হচ্ছে, সেক্ষেত্রে অধস্তনকে সুস্পষ্টভাবে এই কর্তৃত্বের উদ্দেশ্য সম্পর্কে যেহেতু আমরা পূর্বে থেকে সংজ্ঞায়িত করছি, সেহেতু তাকে অবশ্যই মাথায় রাখতে হবে তাকে যে কাজের দায়িত্বটা দেওয়া হচ্ছে সেটা সম্পর্কে, সেটা থেকে প্রতিষ্ঠান কী চাচ্ছে, কেন এই প্রতিষ্ঠান এই বিভাগটা খোলা হয়েছে। কোনো একটা প্রতিষ্ঠানে যদি এমন ধরা হয় যে নতুন একটি বিভাগ খোলা হয়েছে, তাহলে এই বিভাগ থেকে প্রতিষ্ঠান কি আশা করছে, তাদের উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্য মাফিক তাদের কর্তৃত্বটা অর্পিত হয়েছে কিনা এবং সেটার মাধ্যমে সেই অনুযায়ী তারা কাজটা দিতে পারছে কিনা ইত্যাদি বিভিন্ন বিষয়কে বিবেচনায় এনেই কিন্তু একজন ঊর্ধ্বস্তন তার অধস্তনের উপর কর্তৃত্বটা অর্পণ করবে। যার কারণেই বলছে যে ক্ষমতাটা অর্পণ করার ক্ষেত্রে উদ্দেশ্য ভিত্তিক, ক্ষমতার্পণটা অবশ্যই উদ্দেশ্য ভিত্তিক হতে হবে। কারণ যে প্রয়োজনে একটি বিভাগকে খোলা হচ্ছে, সেই বিভাগ থেকে প্রতিষ্ঠান কী প্রত্যাশা করছে এবং কতটুকু প্রত্যাশা করছে, তার কাজটা কী ধরনের হতে পারে, এই বিষয়গুলো কিন্তু সুস্পষ্ট থাকাটা অত্যন্ত জরুরি। যার কারণে বলছে ক্ষমতা অর্পণটাও কিন্তু উদ্দেশ্য ভিত্তিকই হতে হবে। এর পরবর্তীতে আমরা পাচ্ছি দ্বৈত অধীনতা পরিহার, অ্যাভয়েডিং ডুয়েল সাবঅর্ডিনেশন। অত্যন্ত পরিচিত একটি শব্দ হচ্ছে দ্বৈত অধীনতা, যেটাকে আমরা বুঝি একাধিক ব্যক্তির অধীনে থেকে কাজ করা কিংবা জবাবদিহিতা যে বিষয়টা, সেটাকেই বলা হয় দ্বৈত অধীনতা। আমরা জানি যে ব্যবস্থাপনায় হেনরি ফিওলের 14টি মূল নীতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে ইউনিটি অফ কমান্ড বা আদেশের ঐক্য। এক্ষেত্রে আমরা কর্তৃত্বার্পণকে ফলপ্রসূ এবং কার্যকর করার ক্ষেত্রে এই আদেশের ঐক্যটা কর্তৃত্বার্পণের একটি আদর্শ বা নীতিমালা বা পূর্ব শর্ত হতে পারে কর্তৃত্বার্পণকে কার্যকর করার ক্ষেত্রে। কারণ একজন ব্যক্তির কাছে, একজন ব্যক্তি যখন কোনো কাজ করবে, সে যখন একাধিক ব্যক্তির অধীনস্থ হয়ে কিংবা একাধিক ব্যক্তির অধীনে থেকে যখন সে কাজ করে কিংবা একাধিক ব্যক্তির কাছে যদি জবাবদিহিতার বিষয়টি থাকে, সেক্ষেত্রে কিন্তু কাজের মধ্যে জটিলতা অনেক বেশি সৃষ্টি হয়। যে কারণে বলছে দ্বৈত অধীনতাটা পরিহার করাটা একটি কর্তৃত্বকে কার্যকর এবং ফলপ্রসূ করার ক্ষেত্রে অনেক বেশি কার্যকর অথবা অনেক বেশি ফলপ্রসূ করার জন্য অনেক বেশি কার্যকর হতে পারে। যার কারণে কর্তৃত্বকে কার্যকর এবং ফলপ্রসূ করার জন্য দ্বৈত অধীনতাটা পরিহার করতে হবে। এর পরবর্তীতে আমরা পাচ্ছি সুস্পষ্ট কর্তৃত্ব শিকল প্রতিষ্ঠা, স্টাবলিশিং ক্লিয়ার চেইন অফ কমান্ড। কর্তৃত্ব শিকল প্রতিষ্ঠা, কর্তৃত্ব শিকল বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে কর্তৃত্বার্পণ মানে হচ্ছে উপরের স্তর থেকে, প্রতিষ্ঠানের উপরের স্তর থেকে কর্তৃত্ব রেখাটা অধস্তন বা নিচু স্তরের দিকে নেমে যাওয়া। এক্ষেত্রে কর্তৃত্ব শিকলটা যে উপর স্তর থেকে নিম্ন স্তরের দিকে কর্তৃত্ব শিকলটা যেভাবে যাচ্ছে, সেটা যত বেশি মজবুত হবে এটি সংগঠন তত বেশি কার্যকর হবে এবং তাদের, যার কারণে কর্তৃত্বার্পণটা কিংবা কার্য সম্পাদনটা সার্থক এবং ফলপ্রসূ করার ক্ষেত্রে এই কর্তৃত্ব শিকলটাকেও কিন্তু অনেক বেশি মজবুত হওয়াটাও কিন্তু আবশ্যক। যার কারণে ঊর্ধ্বস্তন থেকে শুরু করে নিম্নস্তর পর্যন্ত, অধস্তন পর্যন্ত এবং নিম্নস্তর পর্যন্ত প্রতি স্তরে নির্বাহীদের মধ্যে একটি কর্তৃত্ব শিকলটা মজবুত একটি কর্তৃত্ব শিকল প্রতিষ্ঠা করাটা অত্যন্ত জরুরি একটা বিষয়। এর পরবর্তীতে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে দায়িত্ব হস্তান্তরযোগ্য নয়, রেসপন্সিবিলিটি ইজ নট ট্রান্সফারেবল। আমরা কর্তৃত্বার্পণের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ আদর্শ বা নীতিমালা বা পূর্ব শর্ত যেটাই বলি না কেন, যে কর্তৃত্বার্পণের ফলে কিন্তু ঊর্ধ্বস্তনের কাছে অধস্তনের যে জবাবদিহিতা আসে, সেটার ক্ষেত্রেও কিন্তু ঊর্ধ্বস্তনের নিকট কর্তৃত্বকারী মানে কিংবা অধস্তন কিন্তু দায়বদ্ধ থাকে। যার কারণে এভাবে কিন্তু উপরের স্তরের থেকে কর্তৃত্ব প্রবাহটা যেভাবে সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু অধস্তন বা নিম্ন স্তরের যারা, তারা কিন্তু ঊর্ধ্বস্তনের নিকট তাদের এই যে জবাবদিহিতার বিষয়টা, এটা কিন্তু ভবিষ্যতে একটি জবাবদিহিতার ভবিষ্যৎ গড়ে ওঠে এবং যেটার মাধ্যমে কর্তৃত্বার্পণের মাধ্যমে প্রতিষ্ঠানের একটি ভাবধারা
গড়ে তোলাটা সম্ভব এবং একটি দায়বদ্ধতা কিন্তু তাদের মধ্যে থাকে। এবং সেক্ষেত্রে কর্তৃত্বার্পণে করার ক্ষেত্রে এই যে ঊর্ধ্বস্তন তার অধস্তনের কাছে কর্তৃত্বটা অর্পণ করছে, সেক্ষেত্রে কিন্তু দায়িত্ব হস্তান্তরযোগ্য হয়ে যাচ্ছে না, কিন্তু হস্তান্তরযোগ্য হচ্ছে না, তবে দুই পক্ষেরই একটি দায়িত্বটা বেড়ে যাচ্ছে। ঊর্ধ্বস্তন যেমন অধস্তনকে তত্ত্বাবধান বা নিয়ন্ত্রণ করবে, সেক্ষেত্রে কিন্তু অধস্তনও কার্যটা সুষ্ঠুভাবে সম্পাদনে একটি জবাবদিহিতার পর্যায়ে কিন্তু থাকবে, যার কারণে বলছে দায়িত্বটা কিন্তু এই ক্ষেত্রে হস্তান্তরযোগ্য নয়। কখনোই ঊর্ধ্বস্তন তার পুরো দায়িত্বটা কর্তৃত্বের সাথে কিন্তু পুরো দায়িত্বটাও কিন্তু হস্তান্তর করে দিচ্ছে না, তার কিছু দায়িত্ব রেখে কেবল তার কর্তৃত্বটাই কিন্তু সে অধস্তনের উপর অর্পণ করছে। এর পরবর্তীতে আমরা পাচ্ছি কর্তৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার মধ্যে সমন্বয়, কোঅর্ডিনেশন বিটুইন অথরিটি অ্যান্ড পাওয়ার অফ ডেলিগেশন ডিসিশন মেকিং। কর্তৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার মধ্যে সমন্বয়। আমরা জানি যে অনেক সময় ঊর্ধ্বস্তন কর্তৃক অধস্তনকে যে কর্তৃত্বটা অর্পণ করা হয়, সেক্ষেত্রে বিভিন্ন ক্ষমতা এবং দায়িত্ব প্রদান করা হয় এবং একটি কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই অধস্তনকেও বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন পড়ে, যার কারণে কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এই জন্য কিন্তু অর্পণ করাটাও কিন্তু অনেক জরুরি। কারণ আমরা জানি যে ঊর্ধ্বস্তন কর্তৃকই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দেয় এবং প্রতি স্তরে যখন এই কর্তৃত্বটা অর্পিত হতে থাকে, সেক্ষেত্রে কাজের সুবিধার জন্য, কাজের স্বার্থে সিদ্ধান্ত গ্রহণের যে ক্ষমতা, সেটার যদি একটি সমতা থাকে, সেক্ষেত্রে কিন্তু কাজটা সুষ্ঠুভাবে এবং সম্পাদন করাটা সম্ভবপর হয়। যে কারণেই বলছে কর্তৃত্বের পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার মধ্যে একটি সমন্বয় যদি থাকে, সেটা অনেক বেশি কার্যকর হবে এবং সেই কর্তৃত্বটাই ফলপ্রসূ এবং কার্যকর হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা এই মোটামুটি জেনে নিলাম যে কর্তৃত্বার্পণের ক্ষেত্রে যে নীতিমালা, আদর্শ বা পূর্ব শর্তগুলো আছে, একজন ঊর্ধ্বস্তন তার কর্তৃত্বটা অর্পণের ক্ষেত্রে এই নীতিমালা, আদর্শ বা পূর্ব শর্তগুলো অত্যন্ত সতর্কতার সাথে যদি মেনে চলে, তাহলেই কিন্তু কেবলমাত্র কর্তৃত্বার্পণটা সার্থক এবং কার্যকর হওয়াটা সম্ভব। কারণ বর্তমান বৃহদায়তন যুগে এটি অত্যন্ত অপরিহার্য একটি বিষয় কর্তৃত্বার্পণ। কারণ কর্তৃত্বার্পণ ছাড়া বৃহদায়তন প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করা কিংবা সুষ্ঠুভাবে সম্পাদন করা কিংবা সংগঠন বা প্রতিষ্ঠানকে বিস্তৃত করার ক্ষেত্রে কর্তৃত্বার্পণের উপরেই কিন্তু তারা নির্ভর করছে। তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় যে এই কর্তৃত্বার্পণকে ফলপ্রসূ এবং কার্যকর করার ক্ষেত্রে এবং এই নীতিমালা বা আদর্শগুলো অনুসরণের পাশাপাশি কিছু নির্দেশনাও যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু এটি আসলেই কার্যকর হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা প্রথমত একটি নির্দেশনা বলতে পারি যে সেটা হচ্ছে দায়িত্ব এবং ক্ষমতা যখন আমরা সংজ্ঞায়িত করছি, সেক্ষেত্রে কিন্তু দায়িত্ব পালনের উপযোগী কর্মী নিয়োগ করা, এটাও কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর পরবর্তীতে আমরা যেমন দেখতে পারি যে অধস্তনরা তাদের কাজগুলো সঠিকভাবে করছে কিনা কিংবা প্রতিষ্ঠান তার কাজগুলো অধস্তনের কাছ থেকে ঠিকভাবে পাচ্ছে কিনা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু সকল স্তরে একটি যোগাযোগের ব্যবস্থাটাও কিন্তু করা যেতে পারে। এছাড়া আমরা আরেকটা পাচ্ছি যে কর্তৃত্বার্পণে কোথাও যদি কোনো জটিলতার সৃষ্টি হয় কিংবা দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু শুরু থেকেই সেটা দূর করার জন্য কার্যকরী একটি নিয়ন্ত্রণ ব্যবস্থাও কিন্তু গড়ে তোলাটা জরুরি। এবং তার পাশাপাশি আমরা দেখছি যে কর্তৃত্ব প্রয়োগ এবং দায়িত্ব যথাযথভাবে পালনে অধস্তনদেরকে উৎসাহিত করার জন্য, কারণ আমরা জানি যে কর্তৃত্বার্পণের মাধ্যমে একজন অধস্তন ঊর্ধ্বস্তনের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে। তাহলে এই জবাবদিহিটা ক্ষেত্রে তাকে উৎসাহিত করা এবং তাকে উৎসাহিত এবং করার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন পুরস্কার, তাকে তার যোগ্যতা প্রমাণের ক্ষেত্রে বিভিন্ন আর্থিক বা তারপরে প্রশংসা, কাজের প্রশংসা, আর্থিক কিছু প্রেরণা ইত্যাদি বিভিন্ন বিষয়ে কিন্তু বিষয়গুলোকে কিন্তু অন্তর্ভুক্ত করা যেতে পারে, যেটার মাধ্যমে একজন অধস্তন উৎসাহিত হবেন এবং জবাবদিহিতার ক্ষেত্রে, কাজ সম্পাদনের ক্ষেত্রে সে তার কার্যটা সুষ্ঠুভাবে সম্পাদনের ক্ষেত্রে অনেক বেশি উৎসাহিত হবে। তাহলে এগুলোও কিন্তু অনেক বেশি জরুরি, যেটার জন্য বলা হচ্ছে একজন ঊর্ধ্বস্তনের অত্যন্ত সতর্কতার সাথে এই কর্তৃত্বার্পণটা অর্পণ করতে হবে এবং এই নীতি এবং আদর্শগুলোর মানার পাশাপাশি এই নির্দেশনাগুলোও তাকে পালন করতে
হবে। তাহলে শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা নতুন কোনো অধ্যায় নিয়ে হয়তো আলোচনা করব। এই অধ্যায় থেকে আমরা মোটামুটি যতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করেছি সবগুলোই আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এর বাইরে আর কোনো প্রশ্ন নেই যেগুলো আমরা আলোচনা করিনি বা করার প্রয়োজন আছে। প্রত্যেকটা প্রশ্ন নিয়েই আমরা মোটামুটি আলোচনা করেছি। তাহলে আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা নতুন কোনো চ্যাপ্টারে চলে যাব। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।